বললাম তো বিয়ে করব না। তারপরেও বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন? আপনার কি আর কাজ নেই নাকি? আপনাকে আর কিভাবে বোঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, ঘৃণা করি আপনাকে। আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছা হয় না। কেন বোঝেন না আপনি? কথাগুলো বলে আরিয়া সামনের দিকে হাঁটতে লাগলো। আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই। ফ্ল্যাশব্যাক প্রায় 4 বছর আগে। কুসুমপুর নামের ছোট্ট একটা গ্রামেই আমরা থাকি। আমার বাবা খলিল চৌধুরী, কৃষিকাজ করা তার পেশা। এমন নয় যে উনি লেখাপড়া জানেন না। বাবা ও চাচা দুজনেই মাস্টার্স কমপ্লিট করেছেন। তবে চাচা একজন দক্ষ বিজনেসম্যান, শহরে থাকেন তিনি। ওখানেই তাদের বিশাল প্রাসাদময় বাড়ি স্থাপিত রয়েছে। অবশ্য দেশেও আর একটা ইট পাথরের বাড়ি পড়ে আছে, কিন্তু এটা এখন কাজে আসে না। এতগুলো বছর ধরে ওই বাড়ির দরজা বন্ধ। চাচা যখন প্রথম ট্রান্সফার হয়ে ঢাকা যায়, তারপর থেকে ততটাও আসেনি দেশে। এই তো বছর 8-9 কাছাকাছি হবে তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। দুজন ছেলে আর চাচিকে নিয়ে চলে গিয়েছিল। অবশ্য আমার এসব কিছু ঝাপসা মনে আছে, ততটাও মনে নেই। কিভাবেই বা থাকবে, আমি তো তখন একেবারে ছোট ছিলাম। তাই তো বছর 6-7 হবে হয়তো। এখন আমার পরিচয়টা দিই, আমি আরিয়া চৌধুরী। অবশ্য শেষের চৌধুরী বংশ নামটা খুব কম ব্যবহার করার চেষ্টা করি। এটা আমার মোটেও পছন্দ নয়, কারণ চৌধুরী নামটা শুনলে ওই লোকটার কথা মনে পড়ে। নিজেকে মহান বানানোর প্রচেষ্টায় চৌধুরী শব্দটা ইউজ করা যেন তার অভ্যাস। আমি টিভিতে দেখেছি, খবরগুলোতে যখনই ওনার ব্যাপারে কিছু রিপোর্ট আসে, তখন নামটার শেষে এটা থাকবেই থাকবে। যাই হোক, মেইন কথায়, আমি এবার ক্লাস 9-এ পড়ি, আমাদের এলাকার স্কুলেই। চাচা যান অবশ্য কয়েকবার বলেছেন তার কাছে গিয়ে শহরে পড়াশোনা করতে, কিন্তু আমি কি আর ওই বাড়িতে যাওয়ার লোক? যেখানে ওই লোকটা আছে, অবশ্যই নিজের পায়ে নিজে কুড়াল মারবো না, তাই না? আমার ছোট বোন ছায়া, বয়সটা মনে হয় এবার 7 চলছে এবছর। দুজন বেশ মিলেমিশেই থাকি। আর 5টা বোনদের মতো ঝগড়া হয় না আমাদের মাঝে। কিভাবে হবে? ওর কথাগুলো যে বেশ মিষ্টি, কত সুন্দর করে আবদার করে আমার কাছে, ফেলে দেয়া যায় নাকি? আমার তো মনে হয় যাদের বোন এত কিউট তাদের মাঝে কোনোদিন ঝগড়া হয় না। এত মায়াবী মুখের আবদার নিয়ে ঝগড়া করা যায় নাকি? আমার মা রহিমা বেগম। অবশ্য সবটা ক্রেডিট তারই বলা যায়, কারণ ঝগড়া হওয়ার আগেই আম্মু সব কিছু শুনে সেটাকে মিটিয়ে দেয়। অঞ্চলের আশপাশে প্রায় সবাই আমাদের পরিবারের ব্যাপারে কম বেশি অবগত। 2 চালা 1 চালা বাড়ি ভিটার মাঝেই আমাদের বাড়িটা ইট পাথরের বালু দিয়ে নির্মিত। আর পরিচিতিটা আব্বুর জন্য সম্মানজনকভাবে টিকে আছে। নয়তো রোজ রোজ নিউজে চৌধুরী বাড়ির বড় ছেলে, ওই মাফিয়া লোকটার খুন খারাপি দেখতে দেখতে এতদিনে চৌধুরী থেকে মাফিয়ার বংশধর নামে পরিচিত হয়ে যেত, যেটা এখনো আমার বাবার পরিশ্রম আর সফলতার কারণে এখনো হয়নি বলা যায়। উনি আমার বড় চাচার বড় ছেলে আফরান চৌধুরী। প্রতিদিন মানুষ খুন করে, সেটা কি নিউজ বানানো তার পেশায় পরিণত হয়েছে। অবশ্য আমি তাকে বড় হওয়ার পর সামনে থেকে না দেখলেও টিভিতে ফোনে দেখে নিয়েছি। এমনিতেই ছোটবেলার রুচি থেকে বেরিয়ে গিয়েছে লোকটা। এমন উদ্ভিটের লোক আর 5টা দেখিনি আমি। আচ্ছা, ওই লোকটা আমার চেয়ে কত বছরের বড় হবে? 8 বা 10 তো হবেই। আচ্ছা, বাদ দিই এই লোকটার কথা। ওনার কথা ভাবলেই গা ঘিন ঘিন করে আমার। মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম আমি। মাঝের রুমে পা রাখতেই আম্মু আমায় এক আজগুব কথা শুনিয়ে দিলেন। কাল নাকি চাচা আসবেন আমায় নিয়ে যেতে। আশ্চর্য হলাম কিছুটা। আমি ওই বাড়ি গিয়ে কি করব? আমাকে কি ভূতে ধরেছে যে ওইখানে যাব? মুখের ওপর বলে দিলাম, পারবো না মা। রহিমা বেগম ধমকিয়ে বললেন, কেন পারবি না? আমি কি তোর খারাপের জন্য বলছি? সব দিক ভেবেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। তাছাড়া শহরে গিয়ে পড়াশোনাটা চালালে আরও উন্নত হবে। আর বড় ভাইজান যেহেতু বলেছে
সেক্ষেত্রে তো আমি তার কথা ফেলতে পারবো না। আর তোর বাপ তার ভাইয়ের কথার নড়চড় কখনো করেছে? তার ভাইকে কতটা ভালোবাসে তুই জানিস না? তাহলে কথা কেন বাড়াচ্ছিস? মা, আমরা জানি চাচা যান খুব ভালো মনের মানুষ, কিন্তু তার ছেলে ওই মাফিয়া মস্তানটার বাড়িতে আমি থাকতে পারবো না। যত সব কথা, এসব বাদ দাও। তোকে কি বলেছি আরফানের কাছে ঘুরঘুর করতে? জানিস না ওই বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই? তোর চাচি তো সেই অনেক আগেই মারা গিয়েছেন। এখন ভাইজানের বয়স হয়েছে, একা চলতে কষ্ট হয়, বিধায় তো তোকে যেতে বলছে। আর এমন না যে তোকে কাজ করতে হবে, তাদের বাড়িতে অন্তত 4-5টা কাজের মানুষ থাকার কথা। ছেলেটা হয়েছে পাজি বকাটে মাস্তান, সে কি তার বাপের দিকে তাকায় বছরে একবারও? তোকে তো ভাইজান নিজের মেয়ের মতোই দেখে। ছোটবেলার কথা ভুলে গিয়েছিস? যখন ভাইজান দেশে থাকতো তখন তোর জন্য কত কি না করেছে। জানি বলেই তো বলছি ওই বাড়ি আমার জন্য সেফ না মা। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি না। আফরান ভাইয়ার সামান্য টি শার্টটা একবার পরেছিলাম বলে ভাইয়া আমাকে অনেক বকাঝকা করেছিল, আর থাপ্পড়ও মেরেছিল। সেটা দেখে চাচা তাকে মেরেছিল বিধায় আমাকে আবার তার বন্ধুদের দিয়ে মার খাইয়েছিল। সেই এক কথা নিয়ে পড়ে আছিস এখনো? আরে এখন কি সে ছোট আছে? তোর কি এসব মনে আছে? সেটা জানি মা, কিন্তু তোমরা বুঝতেছো না কেন? আমি আর এ নিয়ে কোনো কথা বাড়াতে চাই না, আমি যাব না। এমন সময় আগমন ঘটে খলিল সাহেবের। তিনি তাদের কথার মাঝেই কথা টেনে বললেন, তোমার মেয়ের কথা বা অনুমতি নিতে আমি বলছি, তাহলে তর্ক করছো কেন অযথা? এক কথাই শেষ, সেটা আমার কথা যদি মানতে না পারো তাহলে সোজা বের হয়ে যাও, না হলে নিজের ব্যবস্থা নিজে করো। গভীর মুখে কথাগুলো বলে তিনি নিজের ঘরে যেতে যেতে বললেন, রহিমা, আজ মনে হয় বৃষ্টি আসবে, কোদালটা নিয়ে রেডি করো, খেতে পানি ভাসমান হলে চারাগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চাটা এখন দিয়ে দিব নাকি পরে? হ্যাঁ দাও, চা খেয়ে পরে বের হব। আর শুনো, কালকে ভাইজান আসবে তোমার মেয়েকে নিতে, কথা না শুনলে কি হবে আর যেন বুঝাতে না হয়। খলিল সাহেব চলে গেল। ছায়া বলল, আম্মু, আপু যদি চলে যায় আমি একা থাকবো কিভাবে? কার সাথে খেলবো? আম্মু আছি না তোমার কাছে, আমার সাথে মজা করবে। কিন্তু তোমার চাচা জানের তো মেয়ে নেই, তোমার চাচিও তো আল্লাহর কাছে চলে গেছে, চাচা জান একা কিভাবে থাকে? ছায়া একটু কি যেন ভেবে মাথা চুলকিয়ে বলল, তাই তো, চাচা জানের তো অনেক কষ্ট, একা একা থাকে। ঠিক আছে, আপু গেলে না হয় তোমার সাথেই থাকবো। রহিমা বেগম হেসে উত্তরে বলল, এই তো আমার ছোট্ট সোনামা, একটুতেই বুঝে গেল। আরিয়া রাগে ধ্যাত শব্দ করে ফ্লোরে জোরে জোরে পা ফেলে নিজের রুমে চলে গেল। আরিয়া নিজে নিজে চোখ মুছে বলতে লাগলো, আমাকে কেউ কেন বুঝতেছে না? আমাকে ওই লোকটা দেখলেই মারবে জানি আমি। আমি তো ওই দিন সবাইকে মিথ্যা বলেছিলাম, কেউ না জানলে। আমি তো জানি কেন ভাইয়াকে আমি ভয় পাই। ওই দিন তো ভাইয়া আমাকে শুধু ভয় দেখাতে চেয়েছিল, আর আমি কিনা তারপর থেকেই তো আর ভাইয়ার সামনে যাইনি। আর ভাবতে পারছে না আরিয়া চোখ দিয়ে অনবরত পানি ঝরছে কারো ভয়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রংমহলে আবদ্ধ পাখিগুলো যেন একটু ঠাঁই পাওয়ার আশায় এইদিক সেদিক ছোটাছুটি করছে। পাখিরা যেমন তাদের বাসা নতুন করে বাঁধাই করার জন্য নতুন জায়গায় একটু সুযোগ খুঁজতে থাকে, আমারও মনে হচ্ছে আমি নিজের বাড়ি শূন্য হয়ে নতুন বাসায় থাকার জন্য একটু সুবিধা খুঁজছি। সকালবেলা বৃষ্টির মধ্যে দিয়েই জাফর চাচা আমাদের বাড়ি গিয়ে আমাকে ঠিক দুপুরে কাদা মাঠে গাড়ি চালিয়ে পাকা রাস্তায় ওঠে। আমি চেয়েও থাকতে পারিনি, বাধ্য হয়ে আসতে হয়েছে। হ্যাঁ, আমার থাকতে কোনো অসুবিধা তো ছিল না যদি আফরান ভাইয়া না থাকতো। তবে অবশ্য আসার সময় সারাটা রাস্তা একই দোয়া করেছি যেন ভাইয়ার কিছু মনে না থাকে, আমি যেন ভাইয়ার মুখোমুখি কোনোদিন না হই। গাড়ি এসে পার্ক করলো চৌধুরী বাড়ির গেটের সামনে। বিশাল বড় গেট, রাজকীয় কাজ করা গেটটায়। গাড়ি থেকে নামতেই দেখলাম দোতলা সাদা রঙের মাঝে সোনালি চারু কাজ করা। আমি বাড়ির দিকে তাকিয়ে একটু অবাক দৃষ্টিতে দেখলাম। জাফর চাচা বলে উঠলেন, কি রে মা, কি দেখছিস? ভেতরে যা।
আমি আমতা আমতা করে বললাম যে, চাচা আমাকে এখানে কি সত্যি থাকতে হবে? না থাকলে হয় না? কথা বলার সাথে সাথে বুঝতে পারলাম আমার কথাটা বলা ঠিক হয়নি। চাচার চেহারাটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। আসলে আমিও বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। এখন আর কি করার, বলে তো ফেলেছি, কিছুই তো করার নেই এখন। তবুও চাচাকে মানাতে চাইলাম। কথা কাটিয়ে, সরি চাচা, ভুলে। আমার কথাটা শেষ না হতেই চাচা আমার মাথায় স্নেহের ছোঁয়া দিয়ে বললেন, মা, তোর কি বেশি খারাপ লাগছে? আমার কাছে থাকলে তোর কি বেশি অসুবিধা হয়? আমার বাড়িটা একদম নারী শূন্য, খোলা আকাশ মনে হয় রে বা। জানিস, যখন তোর চাচি ছিল বাড়িটাতে খুব ভালো লাগতো, এক হাতে সব সামাল দিত, কিন্তু আর কিছু বলার আগেই চাচার চোখ ছলছল করে উঠল। আমি সেটা বুঝে নিয়ে চাচাকে আশ্বাস দিয়ে বললাম, চাচা তুমি মন খারাপ করো না। আচ্ছা ছাড়ো, আমি এখানেই থাকবো, যাচ্ছি না কোথাও তোমাকে ছাড়া। এখন থেকে আমি তোমার মেয়ে। আমার কথায় চাচা যেন আরো কয়েক হাজার বছর বেঁচে থাকার আশ্বাস পেল। খুশিতে উৎফুল্ল হয়ে বলে উঠলেন, সত্যি বলছিস মা? হ্যাঁ সত্যি, কিন্তু আমার একটা শর্ত আছে। এতে আবার কি শর্ত আছে? তোমার বড় ছেলে যদি আমাকে কখনো মারার চেষ্টা করে তাহলে কিন্তু খুব খারাপ হবে। বড় কথা হচ্ছে, তোমার বড় ছেলে যেন আমি এখানে আছি সেটা না জানে। কথাটা বলে আমি অভিমানী দৃষ্টি আকর্ষণ করলাম চাচার দিকে। ঠিক আছে, বলবো না, কিন্তু কথা শেষ না করে চাচা কথা ঘুরিয়ে বলল, এখন চলো, এত ঝড় হয় আর দাঁড়িয়েই থাকতে পারছি না। পাশে ছাতা হাতে ধরে থাকা মধ্যবয়স্ক লোকটি বলল, স্যার, একটা কথা বলার ছিল। আসলে স্যার, ছোট সাহেব। কথাটা শেষ করতে দিল না জাফর চাচা। তার আগেই চাচা বলল, তোকে কথা বলতে বলেছি এখন, আর এখন কোনো কথা হবে না, ভেতরে গিয়ে বলিস। বলেই হাঁটতে শুরু করলো সামনের দিকে। সঙ্গে আমিও চাচার সঙ্গে পা মিলিয়ে হাঁটতে লাগলাম। চারদিকে বাড়ির সৌন্দর্য বাহির থেকে যতটা না দেখলাম তার চেয়েও দ্বিগুণ অবাক হলাম ভেতরে গিয়ে। কি সুন্দর করে বাড়িটা সাজানো। দোতলায় ওঠার আগে চোখ পড়লো বাড়ির দুই দিক দিয়ে সিঁড়ি আছে, রাজকীয় একটু ঘোরানো হয়ে নিচের দিকে। সিস্টেমটা আমার বেশ ভালোই লেগেছে। বিশাল বড় ড্রয়িং রুমে চারদিকে দেয়ালে বিভিন্ন টাইপের পেইন্টিং লাগানো। আবার ঘরের প্রতিটা দেয়ালের কর্নারে মাঝারি সাইজের মূর্তি, হয়তো সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। চারিদিকে মনোযোগ দিয়ে দেখার সময় হঠাৎ চাচার কথায় আমার ধ্যান ভাঙে। কি রে মা, কি দেখছিস? এমনি আর কি। আমি কোথায় থাকবো? আমি ফ্রেশ হব চাচা, আমার ভীষণ গরম লাগছে। কি বলিস? এই ঝড় হাওয়ায় বৃষ্টিপাতে তোর গরম লাগছে? আসলে অনেকটা সময় গাড়িতে ছিলাম তো, তাই একটু। আচ্ছা। চাচার পাশের লোকটিকে চোখে ইশারা করতেই লোকটি আমাকে বলল, ম্যাম আসুন, আপনার রুমটা দেখিয়ে দিচ্ছি। আপনি মনে হয় চাচার সাথেই সবসময় থাকেন। আই মিন বিশেষ অ্যাসিস্ট্যান্ট, লোকটি বলল। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আচ্ছা ঠিক আছে, আর শুনুন, আমাকে ম্যাম ডাকার প্রয়োজন নেই, লোকটি বলল। তাহলে ম্যাম কি বলে সম্বোধন করব? আমি লোকটির কথায় ভাবতে লাগলাম। ঠিকই তো, তাহলে কি বলে ডাকবো? আমার ভাবার মাঝেই চাচা বললেন, তোর কি অসুবিধা হয় ম্যাম ডাকলে? অসুবিধা হয় না চাচা, কিন্তু আমাকে আর বলতে না দিয়ে চাচা বললেন, তাহলে তো সমস্যা নাই, যেটা ডাকছে সেটাই থাক। আমি আর কিছু বললাম না। বিকেলে চাচার সাথে নাস্তা করে রুমে আসলাম। একটু বিশ্রাম নিয়ে ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। এমনিতেই চাচা বলেছেন তার ছেলে নাকি বরাবরই বাড়িতে থাকেন না, কোথায় থাকে কে জানে। তবে 2-3 দিন পর পর আসে, রাতটা থেকে আবার চলে যায়। কথাটা শোনার পর আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তার মানে আমি চাইলেই লুকিয়ে থাকতে পারি একদিনের জন্য। এটা ভেবেই খুশিতে আত্মহারা আমার মন। বাসায় কোনো রান্নার লোক নেই, তবে বাড়িটা পরিষ্কার আর গুছিয়ে রাখার জন্য 3-4 জন গার্ডস প্লাস কাজের লোক আছে। এখন আমি এসেছি তাই রান্না বান্নার লোক রাখবে চাচা বলল। বেশ ভালোই হয়েছে, নিজেকে স্বাধীন মনে হচ্ছে আজ। বাড়িতে এমনিতেই থেকে থেকে বোর হচ্ছিলাম। তাছাড়া মায়ের গাছাড়া কথাগুলো এখন আর শুনতে হবে না, এটা ভেবেই আনন্দে লাফিয়ে উঠলাম। ছাদ থেকে চোখ পড়লো বাড়ির সামনের বিভিন্ন ফুল গাছ দেখে মনটা ভরে গেল।
ফুলের সুবাস পাচ্ছি কিনা জানি না, তবে ফুলগুলোকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে এই মুহূর্তে। তাই ঝটপট দেরি না করে দৌড়ে সিঁড়ির কাছে নামতে যাব, তার আগেই চোখ পড়লো একটা রুমের দিকে। গলা উঁচিয়ে দেখতে চেষ্টা করলাম। আমার কাছে রুমটা খুব আকর্ষণীয় মনে হলো, কারণ বাকি রুমগুলো থেকে অন্যরকম লাগলো। তখন আমার এই রুমটা যাওয়া হয়নি। এই রুমটা কর্নারে ছিল বিধায় সবগুলো দেখতে দেখতে এটার ইচ্ছে হচ্ছিল না। তাই তাছাড়া রুমটা তখন লক করা ছিল মনে হয়। মাথা চুলকিয়ে নিশ্চিন্ত হলাম, হ্যাঁ এই রুমটা তখন লক করা ছিল। এখন খোলা আছে, কিন্তু দরজাটা পুরোটা খোলা না হলেও একটু ফাঁকা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাতে লাইট জ্বলছে, আর ফুলের তোড়াটা নিচে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। কে ফেললো এই ফুলের টপটা? আশ্চর্য, গার্ডগুলো ঠিকমতো গুছিয়ে রাখতেও জানে না। অবশ্য জানবেই বা কি করে? মহিলাদের গোছানো আর পুরুষদের গোছানো এক হলো নাকি? বলতে বলতে রুমে গিয়ে দরজা খুলে কোনো দিকে না তাকিয়ে বসে পড়লাম এটা পরিষ্কার করতে। কাঁচা ফুলের ঘ্রাণ নিয়ে চোখ বন্ধ করে নিলাম। অনুভূতিগুলো যেন উড়ু উড়ু শুরু করে দিয়েছে। কি সুন্দর মন মাতানো ঘ্রাণ। আচ্ছা, বাকি সবগুলো রুমেও কি কাঁচা ফুল নাকি প্লাস্টিকের ভাবতে লাগলাম। তার মধ্যে হঠাৎ মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আচমকা চোখের উপর ছায়া পড়তেই চোখ খুলে উপরে তাকালাম। সত্যি বলতে এখানে আসাটাই উচিত হয়নি। কে জানতো আজকে আমার এই বাড়িতে চির নিঃশ্বাস ত্যাগ করতে হবে? আমি কি জানতাম যে আজকে এই মাফিয়া ভাইটা এই বাড়িতে আসবে? আমাকে কেউ কেন বললো না যে আজই আসবে? ভাবতে ভাবতেই ঠোঁট উল্টে কেঁদে দিলাম। হঠাৎ কারো জোর প্রয়োগ শক্তি আমার বাহুতে লাগতেই চোখ তুলে তাকালাম। আমাকে বসা থেকে উঠিয়ে সবটা শক্তি দিয়েই মনে হয় শক্ত করে ধরে আছে। আমি ভয়ে কাঁপতে থাকি। দৃঢ় কণ্ঠে আমাকে বাহু চেপে ধরে বলল, হু আর ইউ? আমি কাঁপতে থাকলাম। তার চোখ জোড়া লাল হয়ে আছে, মনে হলো এক্ষুনি আমাকে মেরে মাটিতে পুঁতিয়ে দেবে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আসলে আসলে আমি এখানে। আমার কথার অপেক্ষায় না থেকে আরো শক্ত করে আমার বাহু চেপে ধরে বলতে লাগলো, আনসার মি, হু আর ইউ? আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। এত শক্ত হাতে ধরেছে, মনে হচ্ছে এক্ষুনি হাত দুইটা বডি থেকে আলাদা হয়ে যাবে। ব্যথা সহ্য করতে না পেরে বললাম, আমার লাগছে, ছাড়ুন। এবার আর কোনো কথা না বলে আমাকে সিঁড়ি দিয়ে টেনে হেঁচড়ে নামাতে নামাতে চেঁচিয়ে বলতে লাগলো, বাবা, বাবা। তার কথায় বাড়ির গার্ডসরা ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তখন হয়তো বাবা চাচি ছিল না, তাই চাচাকে দেখতে পাইনি। উনি একজন গার্ডের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, বাবা কোথায়? বড় স্যার ছোট সাপকে আনতে গেছেন। তা এই মেয়ে এখানে কেন? এই বাড়িতে কি করছে? কার কি হয়? হু ইজ শি? একজন গার্ড এগিয়ে এসে বলল, স্যার আমরা তো জানি না, তবে স্যারকে দেখেছি দুপুরে তাকে নিয়ে আসতে। যাওয়ার সময় বলে গেছেন যেন তার দিকে খেয়াল রাখি। উনি ওনার মেয়ে হয়। দিলেন তো আমাকে ফাঁসিয়ে। চাচা বলেছিল তার মাফিয়া ছেলেকে বলবেন না। এখন আমার কি হবে? আফরান হঠাৎই আরিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। আফরান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। গার্ডদের একজন এগিয়ে এসে বলল, ম্যাম আসলে বড় সাহেব একটু এমনই, কিছু মনে করবেন না। বলতে বলতে আরিয়াকে ফ্লোর থেকে টেনে তুলল। হয়তো আপনাকে চিনতে অসুবিধা হয়েছে সাহেবের, তাই আর কি। আপনি ওনার কি হন? আমি কান্না থামিয়ে নাক মুছতে মুছতে বললাম, আমি এই লোকটার কিছু হই না। বলেই সেখান থেকে নিজের রুমে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। পরিবেশটা একটু গরম। জাফর সাহেব রাগান্বিত এই মুহূর্তে। সন্ধ্যাবেলার বিষয়টা তার কান অবধি পৌঁছেছে, তাই জাফর তার মাফিয়া ছেলেকে ডেকেছেন। আফরান এসে বলল, এভাবে ডাকার মানে কি? কথাটা বলে খেয়াল করলো জাফরের পাশে আরিয়াকে। সাথে সাথে মাথার রক্তগুলো যেন নাড়া দিয়ে উঠল। আরিয়া আফরানের চোখ দেখে এই মুহূর্তে বুঝে গেছে এখন তার কপালে আরও দুঃখ আছে।
তাই ভয়ে কিছু বলার আগেই দুই ঠোঁট বেঁকে কেঁদে ফেলল। জাফর সাহেব বুঝলেন না হঠাৎ কি হলো, তাই বলল, আবার কি হলো? কাঁদছিস কেন? আরিয়া কিছু না বলে কাঁদতে লাগলো। জাফর সাহেব একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেললেন, এবার বুঝলো আরিয়ার কান্নার কারণ। তিনি আফরানের দিকে তাকিয়ে বললেন, তুই কি মানুষ হবি না নাকি? মেয়েটাকে ভয় দেখানোর মানে কি? আর তুই সন্ধ্যায় ওর গায়ে হাত তুলেছিস, এটা সত্য? আফরান এক দৃষ্টিতে দু হাত মুষ্টিমেয় করে কপাল কুঁচকে এখনো আরিয়ার দিকে তাকিয়ে আছে। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, শুনছিস না? এ ধরনের মেয়েকে কি আদর করব বসে বসে? আফরানের কথায় জাফর সাহেব তেতে উঠলেন। ঠাস! আফরান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। গার্ডরা তো অবাক হয়ে সেসব দেখছে। হঠাৎ কি হলো কেউই বুঝলো না। আফরান দাঁতে দাঁত চেপে বলল, বাবা, তুমি আমার গায়ে হাত তুললে, তা অন্য একটা মেয়ের জন্য? আজ আমার ঢাকা শহরে প্রথম ক্লাস, কিছু চিনি না, তাই আমাকে চাচার একজন গার্ড সহ স্কুলে পাঠিয়েছে। ক্লাস করছি, টিচার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, আমি তাই বুঝছি। কিন্তু কথা হলো, আমার পড়তে একদম ভালো লাগে না। টিচার ক্লাস থেকে বের হওয়ার পর একা একা বসে ভালো লাগছিল না, তাই ক্লাস থেকে বের হয়ে গিয়ে গার্ডকে বললাম, আজ আর ক্লাস করব না, আমি কাউকে চিনি না, একা ভালো লাগে না। সরি ম্যাম, স্যার বলেছেন ক্লাস শেষ করে ফিরতে, নয়তো আমাকে কথা শুনতে হবে। আমি বুঝিয়ে বলবো। আপনিও তো আমার চাচা জানের মতো, প্লিজ, অনুরোধ করে বায়না ধরলাম আর ক্লাস না করার জন্য। হঠাৎ চোখে পড়লো সামনে অনেক ছাত্রছাত্রীদের ভিড়। বললাম, চাচা এখানে কি হচ্ছে গো, এত মানুষ কেন? তা তো আমি জানি না ম্যাম। আমাকে তুমি আর ম্যাম ডাকবে না, ওকে? আমি তো তোমার মেয়ের মতোই, আমাকে মামুনি ডাকবে, হয়তো নাম ধরে ডাকবে। কথাটা বলে দেখলাম লোকটার চোখে জল টলমল করছে। বললাম, কি হলো চাচা, কাঁদছো কেন? আসলে কিছু না মামুনি। আমি খিলখিল হেসে বললাম, এইবার ঠিক আছে, এটাই সুন্দর। আচ্ছা তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি একটু। কোথায় যাবে? আমি কথার উত্তর না দিয়ে ওই ভিড়ের দিকে তাকিয়ে দ্রুত দেখতে চাইলাম। আসার মাঝপথে হঠাৎ আমার হাত আটকে ধরলো একটা মেয়ে। তাকিয়ে দেখলাম ক্লাসরুমে আমার পাশে যে মেয়েটি ছিল, ওই মেয়েটি। বললাম, আমাকে আটকালে কেন? মেয়েটি ভীতু নজরে হাঁসফাঁস করতে করতে আমাকে বলল, এদিকে কোথায় যাচ্ছ তুমি? এখানে নতুন এসেছো, তাই তুমি কিচ্ছু জানো না। এখানে যেও না, তোমার বিপদ হতে পারে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন, ওইখানে কি এমন হচ্ছে যে আমার বিপদ হবে? মেয়েটি বলল, পরে বলবো, এখন আসো আমার সাথে। আমি জিদ নিয়ে বললাম, হয়তো এখন বলো, নয়তো আমি ওইখানে যাব। কথাটা বলে ওর থেকে হাত ছাড়িয়ে নিয়ে ওদিকে যাওয়ার উদ্দেশ্যে এক কদম ফেলতেই আমার চোখে পড়লো একটা ছেলে মারপিট করছে স্কুলের আরেকজন ছেলের সাথে। ছেলেটি আমার সিনিয়র হবে। এই তো সকালে যখন আসলাম তখন তো এই ছেলেটি আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল। নতুন এসেছি বলে পরিচয় হতে চেয়েছিল, কিন্তু তখন ক্লাসের ঘন্টা পড়ে যাওয়ায় আর পরিচয় হওয়ার সময় পাইনি। বিধায় বলেছিলাম ক্লাস শেষে কথা বলবো। কিন্তু তার সাথে যে ছেলেটির হাতাহাতি হচ্ছে সে আর কেউ না, মিস্টার মাফিয়া, আমার চাচাতো ভাই আফরান। কিন্তু এভাবে মারামারি করছে কেন তিন ছেলেটার সাথে? আমার ভাবনার মাঝে হঠাৎ করে মেয়েটি আমাকে আটকে বলল, ঠিক আছে, আমি বলছি, আগে শোনো। আমি কিছু বলার আগে মেয়েটি বলল, আমি প্রেমা, তোমার সাথে একই ক্লাসে পড়ি। কিন্তু তুমি ওইখানে যেও না। ওই যে দেখছো না, যে মার খাচ্ছে, সে আমাদের সিনিয়র ভাই। আর ওই যে মারছে, সে একজন মাফিয়া বা গ্যাংস্টার লোকও বলতে পারো। সব সময় শুধুই মারামারি করে, কিন্তু কেন এত সব করে কেউ জানে না। তার জন্য একে এই ঢাকা শহরের মানুষ চেনে না, 5%ও হবে না। সবাই একে চেনে। এর সামনাসামনি হওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই এটাকে আটকাবার মতো কেউ নেই। উনি এক প্রকার উন্মাদ বলতে গেলে। কিন্তু একটা কথা কি জানো, মাফিয়া হলেও একে দেখে প্রথম প্রথম হাজার হাজার মেয়ে ক্রাশ খায়, কিন্তু পরে সত্যি জানার পর কে বা তার আশা করবে বলো? দেখতে স্মার্ট আছে, চেহারাটা নিষ্পাপ মনে হয়। দেখে কি কেউ বলতে পারবে ইনি মাফিয়া? তাও নর্মাল নয়, অন্যরকম, একদম অন্যরকম। আমি কপাল কুঁচকে বললাম, এটাকে দেখে নিষ্পাপ মনে হয় তোমার কাছে? আমি তো দেখেই বুঝে ফেলেছি এই ছেলে পুরাই মাফিয়া। প্রেমা আমার কথা শুনে বলল, আল্লাহ, আস্তে বলো, শুনে ফেলে তোমাকে আস্ত রাখবে না। আমি কথা বাড়ালাম না।
তা তোমার নাম কি? আমি বললাম, আরিয়া। বছরের মাঝামাঝি সময় হঠাৎ কেন ভর্তি হলে? ব্যক্তিগত কারণে শহরে চাচার বাড়ি আসলাম। গ্রামে থেকে ট্রান্সফার করেছে এই স্কুলে। আচ্ছা, তা ক্লাস শুরু হয়ে যাচ্ছে, যাবে না ক্লাসে? চলো। ভালো লাগে না ক্লাস করতে, তাছাড়া আমি এখন বাসায় চলে যাব। পড়তে তো কারোরই ভালো লাগে না, কিন্তু পড়তে তো হবেই। বলে দীর্ঘ নিঃশ্বাস ফেল। আমি আর কথা না বাড়িয়ে আবারও মাঠের সেই জায়গাতে তাকালাম। কোথায় সবাই কোথায় গেল হঠাৎ করে? কি দেখছো? এই যে এতক্ষণ মারামারি হলো, তারা কোথায় গেল? প্রেমা হাঁপ ছেড়ে বাঁচল বোধ হয়, বলল। এতক্ষণে ফয়সাল ভাইয়াকে মেরে বোধ হয় হসপিটালে পাঠিয়ে দিয়েছে আফরান ভাই। প্রেমার মুখে নামটা শুনে কলিজাটা ছ্যাঁত করে উঠল মনে হয়। বললাম, তোমার ভাইয়া হয়? আরে ভাইয়া কেন হবে, এমনি সব মেয়েরাই ওনাকে ভাই বলেই ডাকে, কিন্তু মনে মনে সবাই হাজবেন্ডের চোখে চোখেই দেখে ওনাকে। বলে মুচকি হাসলো প্রেমা। আমি আশ্চর্য হয়ে বললাম, কি এই অদ্ভুত লোকটাকে জামাইয়ের চোখে দেখে সবাই? তা কি নজরে দেখবে? যতই মাফিয়া গুন্ডা হোক, কথা হলো তার স্টাইল আর ফেস, তার চালচলন, তার স্লিম শরীরের আকর্ষণীয় বডি, তার শরীরের রং, তার মুখের হালকা চাপদারি, এগুলো কি আর গ্যাংস্টার বা মাফিয়া উপাধি দিতে মন ছাই দেয়? আমি বিরক্তির শ্বাস ফেলে বললাম, থাক আর বলতে হবে না, আমি এখন যাই। কথাটা বলে হাঁটতে লাগলাম। প্রেমা চিৎকার করে আমাকে ডেকে বলল, এই আরিয়া, আজ থেকে কিন্তু আমরা ফ্রেন্ড, ওকে? আমি একবার পেছনে তাকিয়ে কিছুই বললাম না। রাত প্রায় 2টার উপরে। নতুন বাড়ি, নতুন জায়গা বিধায় আমার ঘুমটা একটু কম হচ্ছে। তবুও যেন একটু চোখটা লেগে এসেছিল। কিন্তু হঠাৎই কানে বাজলো নিচের গেটের খটখট আওয়াজ। হঠাৎ ঘুমটা হালকা হয়ে আসলো, তাই চোখটা কচলিয়ে নিলাম। আবারও আওয়াজ পেলাম। ভয়ে ধরপড়িয়ে উঠে বসলাম। এত রাতে কিসের আওয়াজ? বাড়িতে নিশ্চয়ই চোর এসেছে। ভাবতে লাগলাম, কি করব, কাকে ডাকবো? এখন তো সবাই ঘুমোচ্ছে। আমি বার কয়েক বোঝার চেষ্টা করলাম আওয়াজটা কোথা থেকে আসছে। জায়গাটা বুঝে দরজাটা খুলে এসে বাইরে দাঁড়ালাম। কেউ বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে কখন থেকে, কিন্তু এত রাতে কে হবে? গেটের দারোয়ান চাচা হয়তো। কিছু হয়েছে কি? চাচাকে একবার ডেকে দেখি। আবার নিজেই ভাবলাম, না থাক, চাচা ঘুমোচ্ছে, ঘুমিয়ে থাক, আমি প্রথমে দেখে আসি। আস্তে আস্তে পা পা করে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। একটু দোয়া পড়ে নিলাম, আল্লাহ যেন কোনো চোর ডাকাত না হয়। তারপর আস্তে করে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই কেউ একজন আমার উপর ঢলে পড়ল। টাল সামলাতে না পেরে আমি কয়েক কদম পিছিয়ে যাই। আমি ভ্যাবা চাকা খেয়ে গেলাম। বললাম, এই কে আপনি? আশ্চর্য, এত রাতে এখানে! কথা শেষ না করতেই আমার উপর থেকে সরে দাঁড়ালো। আমি দেখেই ভয়ে হাঁসফাঁস করতে লাগলাম। ভয়ে আমার মুখে থেকে যেন কথা হাওয়ায় ভেসে গেল। তবুও কিছু বলার চেষ্টা করলাম। আপনি এখানে এত রাতে কেন? আমার কথায় ভাইয়া কোনো প্রতিক্রিয়া করলো না, বরং চোখ বন্ধ করে ঢুলে ঢুলে হাঁটতে লাগলো। মনে হলো যেন এক্ষুনি পড়ে যাবে। যেই ভাবলাম এমন করছে কেন, আজব, হঠাৎ কি হলো? আজ এমন করছে কেন? আমার কথার কোনো উত্তর আমি পেলাম না। আমি আর কিছু না ভেবে দরজা আটকিয়ে উপরে উঠতে উঠতে বললাম, যা ইচ্ছা তাই করুক, আমার তাতে কি? যেখানে ইচ্ছা সেখানে ঘুমাক তিনি, তাতে আমার কি? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো সেই ছোটবেলার কথা। আমার যখন 6 থেকে 7 বছর বয়স, তখন আমি পিছলে পড়ে ব্যথা পেয়ে উঠতে পারছিলাম না। তখন ভাইয়ার প্রায় 14 কি 15 বছর হয়তো। তখন তিনি তো আমাকে উঠিয়ে কোলে করে রুমে নিয়ে গিয়েছিলেন। উনি তো আমাকে আদর করতেই হয়তো। এখন কোনো একটা বিষয় নিয়ে আমাদের ভাই বোনের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আগে তো এমন ছিল না। এটা ভেবেই বুকের ভেতরটা যেন চিনচিন করে উঠলো। একবার ওনার দিকে তাকালাম, কি সুন্দর মায়া মায়া লাগলো মনে। শরীরে সাদা শার্ট পরা, হাতা দুটো কোনোই পর্যন্ত ফোল্ড করা, কালো প্যান্ট পরা, পাশেই পড়েছিল একটা কালো কোট। ভাবান্তর হয়ে বললাম, আজ আমার কি হলো? এই লোকটাকে এভাবে দেখার কি আছে? আজব তো। অনেকটা কষ্ট করে সবটা শক্তি খরচ করে ভাইয়াকে উপরে রুমে নিয়ে আসলাম। আমার মতো ছোট একটা মানুষ যে এই লোকটাকে উপরে নিয়ে আসছে, এই তো বেশি, তাই না? কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারলাম না ভাইয়ার কি হয়েছে। আজকের দিনেই তো মারামারি করলো স্কুলে দেখলাম। আচ্ছা, ভাইয়া কি কোনো কিছু খেয়েছে? মানে ওই যে বড় লোকরা যে খায় না, লাল পানি, এগুলো শুনেছি এগুলো খেলে মানুষ নিজের স্থান ভুলে যায়, বেসামাল হয়ে যায়। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম তাই হবে। ভাবনা থেকে বের হয়ে ভাইয়ার মুখের দিকে তাকালাম। কি গন্ধ মুখে! এই যে শুনছেন,
এবার সরুন না। এসে গেছি রুমে। ভাইয়ার কোনো কথার আওয়াজ পেলাম না, যেমন ছিল এমনই আছে, আর কাঁধে এক হাত জড়িয়ে পড়ে যাবে এমনভাবে দাঁড়িয়ে। ভাইয়াকে শক্ত করে ধরেছিলাম যেন না পড়ে যায়। আমি আমার কাঁধ থেকে ভাইয়ার হাতটা সরিয়ে না নামাতে যাব, তার আগেই ভাইয়া ঠাস করে আমাকে নিয়ে পড়ে গেল খাটের ওপর। আমি অবাক হয়ে তাকালাম। আমি কোথায় আছি তা বোঝার চেষ্টা করলাম। ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন আমাকে। আসলে ভাইয়া আমার উপর আছে এই মুহূর্তে। এই বলিষ্ঠ ওজন সহ্য করতে না পেরে বারবার বলতে লাগলাম, আমি ব্যথা পাচ্ছি তো, আলু ভর্তা বানিয়ে দেবেন তো একদম। কিন্তু এই লোকের কি খবর আছে? আমি নিচে থেকে ওঠার চেষ্টা করলাম, কোনো রকম এক পাশে সরিয়ে উঠতে সক্ষম হলাম আমি। গড বলে স্বস্তি নিঃশ্বাস ফেললাম। যাওয়ার আগে ভাইয়ার পায়ের জুতাগুলো খুলে দিলাম। রুম থেকে চলে যাওয়ার সময় গুনগুন শব্দ শুনতে লাগলাম, কিন্তু কি বলছে তা এখান থেকে বোঝার বোধগম্য নেই আমার। তাই কাছে গিয়ে তার মুখ বরাবর তাকালাম। যেহেতু ভাইয়া চিত হয়ে শুয়েছিল, তাই শব্দটা মুখের চাপে হালকা এবারও শোনা গেল। প্লিজ আমাকে যেতে দিস না, আমি চলে গেলে আর ফিরবো না। দেখ সত্যি বলছি, আর ফিরবো না চলে গেলে। আরও কি যেন বলছিল, তা বোঝার কোনো উপায় নেই। যেটুকু বুঝলাম তাও মাথায় যেন কিছুই ঢুকলো না। তারপর বাবা বাবা বলে চিৎকার করতে করতে আফরান নিচে নামছে। সকাল প্রায় 8টা কি 8:30 বাজবে। তার চিৎকার শুনে সব সার্ভেন্টরা একসাথে জড়ো হলো। কি হয়েছে? এভাবে পাগলের মতো চেঁচামেচি করছিস কেন? আফরান রাগী কণ্ঠে বলল, আমার রুমে কে গিয়েছিল? তোর রুমে কে যাবে? এই বাড়ির কোনো সার্ভেন্ট তো তোর কথা ছাড়া তোর রুমে যায় না। আফরান দাঁতে দাঁত চেপে চারদিকে একবার তাকালো, মনে হলো কাউকে খুঁজছে। তারপর কোনো কথা না বলে সোজা উপরে চলে গেল। গিয়ে সোজা আরিয়ার রুমে গিয়ে দরজা ধাক্কা মেরে খুলে ভেতরে গেল। আরিয়া তখনও ঘুমে বিভোর ছিল, বিধায় এতক্ষণের চেঁচামেচি শুনতে পায়নি। জাফর সাহেব পেছন থেকে ডাকতে ডাকতে ওপর পর্যন্ত আসলো। আফরান কোনো দিক বিবেচনা না করে আরিয়ার 2 বাহু ধরে নিচে দাঁড় করিয়ে দুগালে থাপ্পড় মারতে লাগলো। সবটা যেন আরিয়ার মাথার ওপর দিয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারল না বেচারি। জাফর সাহেব আরিয়াকে নিজের কাছে আগলে নিয়ে বললেন, পাগল হয়ে গেছিস আফরান? কি করছিস কি এসব? হ্যাঁ, মেয়েটাকে এভাবে ঘুম থেকে তুলে মারলি কেন? অসভ্যতামির সীমা বেরিয়ে যাচ্ছিস দেখছি দিনকে দিন। আফরান জাফরের কথা যেন শুনল না, উল্টো আরিয়াকে জাফর সাহেবের থেকে টেনে নিয়ে আরও একটা থাপ্পড় বসালো গালে। টাল সামলাতে না পেরে আরিয়া নিচে পড়ে যায়। ও তখনও বুঝে উঠতে পারছিল না হলোটা কি। আরিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছু একটা বলতে চাইলো, তার আগেই আফরান তার দিকে ঝুঁকে বলল, আমার রুমে কেন গিয়েছিলিস? হ্যাঁ, চুরি করতে গ্রাম থেকে এখানে এসেছিস? বল কেন গিয়েছিলিস? কি কি আনলি আমার রুম থেকে? বলে ফেল, না হলে কি হবে তোর কোনো আইডিয়া আছে? হচ্ছেটা কি আফরান? মাত্রা সারিয়ে যাচ্ছিস বলে দিচ্ছি। ও কি করেছে? হ্যাঁ, এভাবে মারছিস কেন? তোমার আদরের মেয়েকে জিজ্ঞেস করো কি করেছে। চুরি করতে এসেছে এই বাড়িতে। কি চুরি করেছে ও? আরিয়া ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, চাচা যান, আমি কিছু চুরি করিনি, বিশ্বাস করো। আমি কেন চুরি করব? আর কি চুরি করব যে আমার ওনার জিনিস দিতে হবে? বলো চাচা। ন্যাকামো করার জায়গা পাস না? ভাইয়া বিশ্বাস করো, আমি কিছু চুরি। কথা শেষ করার আগেই আফরান আবার থাপ্পড় বসালো। আরিয়ার দুধ সাদা গালটা টকটকে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলল, কে তোর ভাইয়া? তোর কোন মাসতুতো ভাই লাগি আমি? তোর ওই মুখে ভাইয়া ডাক্তার শুনতে ঘৃণা হয় আমার, জানিস? আরিয়া ফুপিয়ে কেঁদে চলেছে। বলতে পারবি যে তুই কাল আমার রুমে যাসনি? বল, স্বীকার করতে পারবি? আর চোর কি কখনো স্বীকার করে? আমি অকারণেই জিজ্ঞেস করেছিলাম। ছি, আমি কাল গিয়েছিলাম আপনার রুমে, কিন্তু আপনি তখন। কথা শেষ করার আগেই আফরান বসা থেকে উঠে দাঁড়িয়ে জাফর সাহেবকে উদ্দেশ্য করে বলল, জাফর সাহেব কি বলবেন বুঝতে পারলেন না। আফরান আর কিছু না বলে সেখান থেকে বলে গেল।
জাফর সাহেব আরিয়াকে তুলে চোখের জল মুছে দিয়ে মাথায় আদরের পরশ এঁকে বললেন, বেশি ব্যথা পেয়েছিস মা? আফরানের রুমে কেন গিয়েছিলিস? আরিয়া ফুপিয়ে ফুপিয়ে বলল, চাচা জান, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমি জানি মা, তুই কেন চুরি করবি? নিজের ঘরে কি কেউ চুরি করে নাকি? আর শোন, তোর যা লাগবে আমাকে বলিস। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আস। আর আজকে স্কুলে যাওয়া লাগবে না। আরিয়া কান্না থামিয়ে বলল, কেন চাচা? ঠিক আছে। আজকে তোকে মার্কেটে নিয়ে যাবো, যা যা লাগবে সব নিয়ে আসিস। এখানে তো তোর সবকিছু গোছানো নেই, তাই না? আরিয়া মাথা নেড়ে সায় দিল। আর শোন, আজকে আমার এক বন্ধু ফ্যামিলি সহ এখানে আসবে, আর 2-3 দিন থাকবে। হ্যাঁ, সুন্দরভাবে সেজে গুজে থাকবি। আর বেয়াদবটার রুমে আর কখনো যাবি না, ওকে? আমি এখন অফিসে যাচ্ছি। 2 থেকে 3 ঘন্টা পরে কাজ শেষ করে তোকে নিয়ে মার্কেটে বের হব। রেডি হয়ে থাকিস, হ্যাঁ? আরিয়া চোখ মুছতে মুছতে বলল, আমি আজ একটু বেশি খুশি, কারণ আজ নাকি চাচার ছোট ছেলে আসবে। বয়স প্রায় 20 থেকে 21 হবে। তিনি এই বাড়িতে থাকেন না, কারণ এই বাড়িতে নাকি তার কাছে দম বন্ধ হয়ে আসে। ফাঁকা বাড়ি অবশ্য এমন লাগারই কথা, কারণ আমি আছি 3 থেকে 4 দিন হলো। তার মধ্যেই আমার কেমন কেমন লাগছে, একা একা। আর উনি তো ছেলে মানুষ, থাকবে কি করে? তার জন্য তার বাবার বন্ধুর বাড়িতে সে থাকে। অবশ্য তার বাবার বন্ধুর ছেলেও নাকি তার ফ্রেন্ড। তাছাড়া তারা নাকি আয়ুষ ভাইয়াকে নিজের ছেলের মতোই মানুষ করেছেন। আমি আসছি বিধায় চাচা যেন ওই বাড়ির সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। যদি তাদের ফ্যামিলিতে কোনো মেয়ে থাকে আমার জন্য ভালো হবে। একটা ফ্রেন্ড তো অবশ্য হবে, কথা বলার জন্য হলেও আমার একজন ফ্রেন্ড লাগবে। এখন বুঝতেছি চাচা কেন আমাকে এখানে এনেছে। উনিও তো এতগুলো বছর একাই ছিলেন। আমি চুলগুলো ছেড়ে দিয়ে একটা সাদা কালারের টপস পরেছি, হালকা মেকআপ করেছি, ঠোঁটে একটা পিঙ্ক কালারের লিপস্টিক দিয়েছি, তাও হালকা। সত্যি বলতে মেহমান আসবে বিধায় আমি সাজিনি। আজ চাচার সাথে মার্কেট করেছি তো সব কিছু কিনেছি, তাই একটু ইচ্ছে হলো আর কি। হাতে হালকা গোলাপি রেশমি চুড়ি পরেছি। আমার অবশ্য একটু পরিপাটি থাকতে পছন্দ। আচ্ছা, আজ তো সবাই থাকবে বাসায়, তাহলে আফরান ভাইয়াও কি থাকবে? অবশ্য না থাকলে আমার জন্য ভালো হবে। যদি থাকে তাহলে আমাকে দেখলেই তো থাক। এত কিছু এখন ভাবতে হবে না। আমি ওই লোকটার সামনে কখনো যাব না। তাহলেই তো হবে। নিচে সবাই বসে আছে, সার্ভেন্টরা তাদের মেহমানদারিতা করছে। আমাকে চাচা যান নিচে ডাকছে। হ্যাঁ চাচা। এই হলো আমার মেয়ে। বসে থাকা মহিলাটা বলল, মাশাল্লাহ, কত সৌন্দর্য দিয়েছে আল্লাহ তোমায়। এদিকে আসো। আমিও লক্ষ্মীমের মতো এগিয়ে গেলাম। তিনি বললেন, বসো এখানে। আমি মাধ্যমের মতো পাশের চেয়ারটায় বসলাম। তিনি বললেন, আমি তোমার আরেকটা মা, মনে করো। আয়াসের আরেক মা হলে তো তোমারও আরেক মা হব, তাই না? আমি ঠোঁটে হাসি রেখে বললাম, হুম। তিনি ক্ষুদ্র হাসলেন। এমন সময় একটা মেয়ে আমার সামনে এসে বলল, তার মানে আম্মু এই কেউটাপুটা আমার বোন হবে, তাই তো? আমি হাসলাম। মহিলাটি সায় দিলেন। মেয়েটি আমার 2 হাত ধরে বলল, আচ্ছা আম্মু, এই আপুটাকে আমার ভাবি বানাবে? মহিলাটি বোধহয় তার কথায় নাখোশ হলেন। বললেন, তুমি কখন কি বলতে হয় এখনো শেখোনি? ওর কি এখনো বিয়ের সময় হয়েছে? বাচ্চা একটা মেয়ে, তোমার মতোই তো। মেয়েটি তার মায়ের কথায় থতমত খেয়ে বলল, তাই তো, আমি তো খেয়াল করিনি। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, আমার নাম সামিরা, তোমার নাম কি? আরিয়া। আমি আরিয়া। সামিরা মনে হয় নামটা শুনে বেশ চমকালো। বলল, ও, তার মানে তুমি আয়ুষ ভাইয়ের চাচাতো বোন, তাই না? আমি হেসে বললাম, হুম। চাচা যান আমাদের উদ্দেশ্যে বলল, মামুনি, তোমরা কথা বললে অন্য কোথাও গিয়ে বলো, এখানে বড়রা কথা বলছে। আমিও সায় দিয়ে উঠে দাঁড়ালাম। এমন হয় আয়াস ভাইয়া আমাকে বলল, তোর সাথে আমার কথা আছে, শুনে যাস। আমি বললাম, ঠিক আছে বলে একটু হাসলাম। লক্ষ্য করলাম আয়াস ভাইয়ার পাশের ছেলেটি কি যেন আমার দিকে তাকিয়ে হেসে আয়াস ভাইয়ার কাছে ফিসফিস করছে। আমি ওদের দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ করে আমার হাতে কারোর শক্ত স্পর্শে
আমি তার দিকে তাকানোর আগেই আমাকে নিয়ে উপরের দিকে যাওয়া ধরল। এই শক্ত হাতের ছোঁয়া আমার পরিচিত। আমি তার দিকে তাকালাম, যেটার ভয় ছিল সেটাই হলো। আজ তো আমি কিছু করিনি, তাহলে এভাবে রেখে আছে কেন? আমাকে এভাবে টেনে নিয়ে যাওয়ার মানে কি? আজব তো। জাফর চাচা সহ এখানে উপস্থিত সবাই তাকিয়ে রইল আমার দিকে। আমি প্রশ্ন করলাম, এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন আমার হাত, আমার লাগছে। এত শক্ত হাত কেন আপনার? গরুর হাড্ডির মতো। ঠিক আজব তো, ছাড়ছেন না কেন? আমি তো কিছু চুরি করিনি, আপনার রুমেও যাইনি, তাহলে আমার কথা যেন তার কানে গেল না। আমি চিৎকার করে চাচাকে ডাকতে লাগলাম, চাচা আমি আজ ওনার রুমে যাইনি, আমাকে শুধু শুধু মারবে, চাচা কিছু বলো। বলে আমি কাঁদতে লাগলাম ভয়ে। জাফর সাহেব বোধহয় এতক্ষণ বুঝতে পারছিলেন না কি হচ্ছে, স্মিত চোখে দেখছিলেন। স্তম্ভিত ফিরতে চাচা চেয়ার ছেড়ে দৌড়ে আসতে লাগলেন আমাদের পেছনে। এই আফরান, করছিস কি? মেয়েটাকে ছেড়ে দে, শুধু শুধু ওর পেছনে কেন লেগে আছিস? ও কি ক্ষতি করেছে তোর? দিন দিন বিগড়ে যাচ্ছিস, কিন্তু এত বড় ভালো নয়। চাচার কথাগুলো মনে হয় তিনি শুনতে পেলেন না। কপালের রগগুলো ভেসে আছে, চোখগুলো লাল হয়ে আছে। মানুষ অতি মাত্রায় রাগ করলে মনে হয় এমনটা হয়। আমি কাঁদতে কাঁদতে তার থেকে হাত ছোটাতে চাইলাম, কিন্তু ওনার এই বলিষ্ঠ শক্তির কাছে আমার শক্তি কিছুই মনে হলো না। আমাকে তার রুমে নিয়ে দরজা আটকে দিলেন। বাহির থেকে চাচা আয়ুষ ভাইয়া দরজা ধাক্কাচ্ছে, কিন্তু উনি খুলছেন না, উল্টো আমাকে খাটের ওপর ছুঁড়ে ফেলে দাঁতে দাঁত চেপে আমার দিকে তেড়ে আসলেন। হঠাৎ করে আমার গায়ের ওড়নাটা খুলে ছিটকে ফেলে দিলেন। আমি ভয়ে ঢোক গেলাম। ভাইয়া কি করছেন? প্লিজ আমাকে মারবেন না, আমি কিছু করিনি তো, বলে ফুপিয়ে কাঁদতে লাগলাম। ওনার লাল চক্ষুদয় থেকে অতি রাগের কারণে মনে হয় দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি ভয়ে গুটি মেরে একটু করে পিছিয়ে যাচ্ছি। ভাইয়া খাটের ওপর এসে আমার প্রায় উপরে এসে অল্প জায়গা স্থির রেখে আমার মুখের কাছাকাছি এসে বলতে লাগলো, ছেলেদেরকে শরীর দেখাতে ভীষণ ভালো লাগে, তাই না? এখন আসছি তো কাছে, দেখ আমায়। কি হলো, ভয় পাচ্ছিস কেন? দেখা। বলে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে বললাম, ভাইয়া প্লিজ আমাকে মেরো না, আমি সত্যি কিছু করিনি, প্লিজ আমাকে মেরো না, দোয়াই লাগে তোমার। হঠাৎ ঠোঁটে কারোর শক্ত স্পর্শে কেঁপে উঠে চোখ খুলে তাকালাম। ভাইয়া আমার ঠোঁটের লিপস্টিকটা লেপটিয়ে দিচ্ছে। আমি গোংরালাম, হ্যাঁ আমার লিপস্টিক। তারপর আমার কপালের টিপটাও ফেলে দিল। পরে আমার চোখের কাজলটাও লেপটে দিল। সাথে সাথে চোখ জোড়া লাল হয়ে গেল ব্যথায়। এতটা জোরে স্পর্শ করছেন। গলার চেনটা এক টানে ছিঁড়ে ফেললো। আমি হঠাৎ ব্যথায় আহ বলে শব্দ করলাম। ব্যথার জায়গায় হাত দিয়ে দেখলাম গলার এক সাইড কেটে হালকা রক্ত জড়িত হয়েছে মনে হয়। আমার সব সাজ এবড়ো থেবড়ো করে দিল। আমি কষ্টে দুঃখে আরো জোরে জোরে কাঁদতে লাগলাম। এবার ভাইয়া আমার মাথার চুলগুলো মুঠো করে শক্ত করে ধরে বলল, এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো ওভাবেই থাকতে হবে, তা না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। বলে আমার ডান হাতের মুঠো চুড়িগুলো চাপ দিয়ে ভাঙলো। আমি হাতের ব্যথায় সহ্যের সীমার বাইরে গিয়ে চোখ বন্ধ করে, বাম হাতে শার্টের বোতাম দুটো খোলা ছিল, এখানেই খুব জোরে খামচে ধরলাম, কিন্তু কোনো শব্দ করে আওয়াজ করলাম না। আমার মনে হলো আমি এক্ষুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমাবো। ভাইয়া আমার হাত ছেড়ে দিল। কখন তা বুঝে উঠতে পারলাম না। শুধু মিনিট কয়েক পর শান্ত হয়ে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম ভাইয়ার বুকে। ভাইয়া আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ভাইয়াকে ঠিক বুঝতে পারলাম না কি হচ্ছে। আমি এভাবেই কেঁদে চলছি অনবরত। হঠাৎ কেমন যেন মনে হলো ভাইয়া আমাকে এমন করে চেপে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে, তার জন্য এমন করে ধরেছে। কথাটা ভাবতেই আমি ভাইয়াকে আচমকা এক ধাক্কায় সরিয়ে দিয়ে খাট থেকে নেমে রুম থেকে বের হওয়ার জন্য দৌড়ে চলে যেতে চাইলাম, কিন্তু তার আগেই ভাইয়া আমার হাত পেছন থেকে শক্ত করে ধরে আটকে দিল। আমি অনুরোধ করে বলতে লাগলাম, ভাইয়া প্লিজ আমাকে মেরো না, বিশ্বাস করো আমি তখন ছোট ছিলাম, বুঝিনি, সত্যি বলছি। ভাইয়া মনে হয় আমার কথার তাৎপর্য বুঝে উঠতে পারেনি, চেহারাতেই সেটা প্রকাশ পেল, কিন্তু আগ বাড়িয়ে প্রশ্ন করলো না, উল্টো আমাকে শক্ত হাতে টেনে খাটের ওপর বসালো। আমি ছোটার জন্য ছটফট করতে লাগলাম। ভাইয়া কর্কশ শব্দে বলল, আর একটু নড়বি তো মেরে এখানেই পুঁতে দিব, বুঝলি?
আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া আমার অন্য হাতের চুড়িগুলো এবার আস্তে ধীরে খুলতে খুলতে বলল, কোনো আওয়াজ করবি না, নয়তো মেরে এখানেই পেস পেস করে কেটে রেখে দিব। ভাইয়ার কথায় আমি ভীত হয়ে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরার জন্য হাত কাছে নিয়ে আসতেই লক্ষ্য করলাম হাত থেকে টিপটিপ রক্ত ঝরছে। ভাইয়ের গতি আমার রুমে বেড়ে উঠে রক্ত দেখে তাই ফুপিয়ে কেঁদে উঠলাম। আমি এখন চিৎকার করে কাঁদতে চাচ্ছি, কিন্তু এই মাফিয়া ভাইটার জন্য কি আমি এভাবে কাঁদতে পারবো? বাঁচতে হলে এখন এভাবেই থাকতে হবে ভেবেই এভাবে ফুপিয়ে উঠলাম। মিনিটের মাথায় ভাইয়া শান্ত গলায় বলল, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি কিছু না বলে ডান হাতের রক্তের দিকে তাকিয়ে গোংরাতে লাগলাম। ভাইয়া একবার আমার চোখ বরাবর সেদিকে তাকিয়ে কথা না বাড়িয়ে আমাকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর রক্তমাখা হাতটা ধুয়ে বলল, ফ্রেশ হয়ে আয়। বলে ভাইয়া ওয়াশরুম ছেড়ে রুমে চলে গেল। এই মেয়েটা কি ওয়াশরুমে ঘুমিয়ে গেল নাকি এখনো আসছে না কেন ভেবে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ল আফরান। এই মেয়েটা কি ওয়াশরুমেই ঘুমিয়ে গেল নাকি? এখন আসছে না কেন? এই আরু, কি করছিস বাথরুমে এতক্ষণ? তাড়াতাড়ি বের হবি নাকি দরজা ভাঙবো? কথাটা বলার সাথে সাথে আরিয়া দরজা খুলল। আফরান একবার আরিয়াকে কপাল কুঁচকে পরখ করে নিয়ে কিছু না বলে ওইদিকে চলে গেল। আরিয়া এটাকে সুযোগ বুঝে এক দৌড়ে দরজা খুলে ভো দৌড়। আফরান তাৎক্ষণিক বিষয়টা কিছুই বুঝল না, রাগে দাঁত কটমট করতে লাগলো। দুহাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকিয়ে রইল। রাত্রেবেলা জাফর সাহেব ডাক্তার ডেকে আরিয়াকে দেখিয়ে ওষুধ খাইয়ে দিয়ে হাতে ব্যান্ডেজ করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। আরিয়াকে বলল আর যেন আফরানের সাথে কথা না বলে, তার আশেপাশেও যেন না যায়। শুধু শুধু ওই ছেলেটা তাকে অত্যাচার করে, সাহেবের একদম পছন্দ না। আরিয়ার এই অবস্থা দেখে আয়েশের মাথা বিগড়ে গেল, কিন্তু কিছু করার নেই তার। কি বা করবে? সে কি আফরানের সাথে পেরে উঠবে নাকি? তাছাড়া সে উগ্র পরিস্থিতি চায় না। জাফর সাহেব বললেন, মানে এই ছেলেটার দিনে দিনে বিগড়ে গেছে, মা থাকলে হয়তো এমন হতো না। কথাটা শুনে আয়েশ বলল, যেখানে সেখানে মাকে টেনে আনার দরকার কি বাবা? যে যেমন হয়েছে সব কথা নিজের ক্যারেক্টার পরিশ্রমের কারণেই হয়েছে। কই, আমি তো আরফানের মতো এমন নই। তোমার ছেলে কাউকে সম্মান করতে পারে না, এই কারণেই সে এমন হয়েছে। তার মধ্যে কোনো সম্মানবোধ অথবা আফসোস বোধ কিছুই নেই। মোট কথা কি জানো, এমন ছেলেকে জন্ম দিয়ে আমার মনে হয় তোমরা পাপ করেছ। না হলে এইটুকু একটা মেয়ের উপরে এভাবে কেউ অত্যাচার করতে পারে? হাতটা দেখেছ কতটা গভীরভাবে ক্ষত হয়েছে? আয়েশের কথাটা কানে পৌঁছাতেই জাফর সাহেব ঠাস করে চড় বসালেন আয়েশের গালে। এত বড় কথা বলার সাহস তোকে কে দিল? মানলাম ছেলেটা দিনে দিনে বিগড়ে যাচ্ছে, মোট কথা হাতের বাইরে চলে গেছে ধরলাম। মানলাম সে মাফিয়া গ্যাংস্টারদের সাথে সাথে হাত মিলিয়ে চলে, তাই বলে তুই ওর জন্ম নিয়ে কথা বলতে পারিস না? এই শিক্ষা দিয়েছে তোকে? হ্যাঁ, ভালো কথা বললে বাবা। আমার শিক্ষাই কম হয়েছে। ওই দিন কলেজে ছিলাম, কিছু পুলিশ এসে আমাকে বলল তারা নাকি তোমার নাম্বার বন্ধ পেয়েছিল, ও বিধায় আমার খোঁজ করে তারা কলেজে পৌঁছে যায়। কারণ কি? কারণ তোমার ছেলে নাকি একজন ভদ্রলোককে খুন করেছে। জাফর আয়েশকে আর কিছু না বলে রুম ছেড়ে চলে গেল। আয়েশ বিরক্তের নিঃশ্বাস ফেলে। মিনিট কয়েক পর আরিয়ার দিকে একবার তাকিয়ে বলল, এখন কেমন লাগছে আগের থেকে? জানি না, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুই ঘুমা, ওকে? আর কিছু দরকার হলে আমাকে একবার কল করিস। আরিয়া মাথা নেড়ে সায় দেয়। পরক্ষণে আবার বলল, ভাইয়া আমার তো ফোন নেই। ও আচ্ছা, তাহলে আমি লতা খালাকে তোর রুমে পাঠিয়ে দেই। আরিয়া মাথা নেড়ে সায় দিল। বারবার তোকে বলার পরেও আমার পেছনেই লেগে আছিস কেন রে? তোর কি আর কাজ নেই? আমি চাইলেই তোকে এক বুলেটে মেরে ফেলতে পারি, কিন্তু কেন করছি না জানিস? কারণ তোর মা আমার কাছে কয়েকদিন আগেও কেঁদে কুটে পা ধরে তোকে বাঁচিয়ে রাখার মিনতি করে গেল, কিন্তু আমি মনে হয় তোর মায়ের অনুরোধ রাখতে পারবো না।
এটুকু বলে উন্মাদ গলায় আবার বলল, জানিস, আমার না সব মায়েদের প্রতি এক আকাশ সমান শ্রদ্ধা আর সকল মেয়েদের প্রতি এক আকাশ সমান ঘৃণা। কিন্তু কেন বলতে পারিস? মায়েদের মতো কেউ আগলে রাখে না, আর মেয়েদের মতো ধোঁকাবাজ মন আর কারো হয় না। এছাড়া সব আমার ইচ্ছেতে করি। এখন তোকে বলি, বল কি চাস? এক, হয়তো আমার পেছনে লাগা ছেড়ে দে, নয়তো তুই বুলেট বুকে নে। কোনটা তোর কাছে ভালো মনে হয় সেটা বল। কথাটা বলতে বলতে আফরান টেবিলের উপর লাফিয়ে উঠে বসলো। পরনে কালো শার্ট, হাতা ফোল্ড করে উপরে গুটাতে গুটাতে বলল, তোর হাতে 10 সেকেন্ড। যদি ডিসাইড করে রাখিস তাহলে তো ভালো, আর না হলে আমি মনে করব তুই দ্বিতীয় অপশনটাই ডিজার্ভ করিস। আর যদি ডিসাইড করে থাকিস তাহলে বলবো সুন্দরভাবে নিজের কোম্পানিটা আমার নামে ছেড়ে দে, নয়তো ওটা উড়িয়ে দেব। আমাকে বাধ্য করিস না। আমার ভীষণ খারাপ লাগে যখন আমি কারোর সাথে বাধ্য হয়ে কিছু করি। নাও স্টার্ট। বলে আফরান হাতের ঘড়িতে চোখ বুলালো। পরিবেশটা শান্ত, কারো কোনো কথা নেই। হঠাৎ লোকটা তার শার্টের পেছন থেকে বন্দুক বের করে আফরানের মাথায় ঠেকালো। আফরান লোকটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি তোর ট্যালেন্ট দেখে অবাক হলাম, ভীষণ অবাক হলাম। তুই সেটা বুঝলি না কার সাথে কি করে বসলি। কিন্তু কি জানিস, আমি আগে থেকেই জানতাম এমন কিছুই হবে। লোকটা থতমত খেয়ে গেল। মাথার সামনে বন্দুক, অথচ আফরানের এমন আচরণের কারণে জীবনের ভয় নেই নাকি? হ্যাঁ, এই মাফিয়ার জীবনের ভয় নেই সেটা তার জানা, কিন্তু তবুও সামনে বন্দুক দেখেও কেউ এমন নর্মাল বিহেভিয়ার করে কিভাবে? লোকটার কপাল থেকে কণা কণা ঘাম ঝরতে লাগলো। আকস্মিক লোকটা আফরানের পায়ের নিচে লুটিয়ে পড়ে কেঁদে কুটে বুক ভাসিয়ে বলতে লাগলো, ভুল করে ফেলেছি বস, আর করব না। শেষবারের মতো মাফ করে দেন। আমি আমার কোম্পানি ছেড়ে দেব, আর কখনো আপনার পেছনে লাগবো না। জীবন ভিক্ষা চাইছি স্যার, ভুল করেছি আমি। বলে বলে মিনতি করতে লাগলো আফরানের কাছে। আফরান বাঁকা হেসে বলল, তাই ভুল করেছিস? আচ্ছা, ভুল যখন বুঝতে পেরেছিস তাহলে আর কি করার, যা ছেড়ে দিলাম। লোকটা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল, উৎফুল্ল হয়ে বলতে লাগলো, স্যার আমাকে। কথাটা শেষ করার আগেই আফরান এর টেবিলের উপর ফল রাখা ঝুড়িটার উপর থেকে ছুরিটা নিয়ে হাত উল্টিয়ে লোকটার ঠিক বুকের মাঝ বরাবর বসিয়ে দিল। ভুল যখন বুঝতে পেরেছিস তাহলে মাপ না করলে হয় বলতো? বারবার সুযোগ পেয়েও নিজেই হেয়ালি করছিস। আমার কিছু করার আছে বল। লোকটা আফরানের বুকের ওপর ঢলে পড়ল। আফরান বিরক্তি মুখ নিয়ে বলল, ছি, তোর কি পড়ার মতো আর জায়গা ছিল না? এখানেই পড়তে হলো। বলে ধাক্কা দিয়ে লোকটাকে নিচে ফেলে দিল। আফরানের পাশে থাকা তার অ্যাসিস্ট্যান্ট তানভীরকে চোখে কি যেন ইশারা করে সেখান থেকে চলে গেল। তখন সময়টা প্রায় রাত 12টার উপরে হবে। এটা তোর জন্য। সত্যি বলছো ভাইয়া? মিথ্যা বলছি, তোর মনে হয়? আরিয়া কিছু না বসে খুশিতে লাফিয়ে আয়ুষের হাত থেকে ফোনটা নিল। ফোন দিয়েছি, কিন্তু বেশি ব্যবহার করবি না। পর থেকে যেন ফোনের গুরুত্ব বেশি কখনো না হয়, ঠিক আছে? আমি জানি, বলতে হবে না। এমন সময় সামিরা এসে বলল, এখানে কি প্রেম চলছে নাকি? আহা, কি রোমান্টিক প্রেমিক তার প্রেমিকাকে ফোন গিফট করছে। আহা, কি সুন্দর দৃশ্য। আয়ুষ সামিরাকে চোখ ঘুরায়। আরে কি বলছো ভাইয়া? আমাকে এটা দিয়েছে, প্রেমিক কেন দেবে? সামিরা হু হু করে হেসে বলল, তোমার মাথায় তো দেখছি বুদ্ধি একটু কম আছে। আমি আবার কি করলাম? আমার মাথায় বুদ্ধি কম হতে যাবে কেন? আমিও বুদ্ধিমতী ভাইয়া। আমাকে ফোনটা দিয়েছে কারণ আমার একা ভালো লাগে না, আর প্রয়োজনও তো হয়। তাছাড়া ভাইয়া প্রেমিক কি করবে? ভাইয়ারা কখনো প্রেমিক হয় নাকি? আয়ুষ আরিয়ার কথায় থতমত খায়। এটা বুঝে গেছে আরিয়া ভাইয়া বলতে ভাইয়াই বোঝে, আর বেশি কিছু না। সেটা অন্য ভাই আর নিজের ভাইয়ের মধ্যে পার্থক্য একটু কম বোঝে। আর তার তো কোনো ভাই নেই। আফরান আর আয়ুষই
সেটাও চাচাতো ভাই। তারপর আয়স আরিয়ার কথায় থতমত খায়। আচ্ছা থাক, আর কথা না বাড়াই, আর একটু বড় হও, বুঝবে। আয়স আর সামিরা হো হো করে হেসে উঠল। আরিয়া অভিমানী চোখে চোখ অন্যদিকে ঘুরালো। সামিরা আরিয়ানের ডান হাত ধরে বলল, আরে রাগ করো না, আগে শোনো তো। শুনবো না। চলো ছাদে গিয়ে গল্প করি। আরিয়া এবার লাফিয়ে উঠল, বলল, সত্যি চলো, অনেকদিন হয় পেটে কথা ঘুরঘুর করে, কিন্তু বলতে পারি না। আহারে আমার বেচারি বোনটা গো। আমিও কি তোমাদের সাথে আড্ডায় জয়েন হতে পারি? সামিরা পেছন ঘুরে তাকিয়ে বলল, নাবিল ভাইয়া, এটি কি করে হয়? মেয়েদের মাঝখানে তুমি কি করবে? কি করব আর, তোর বান্ধবীর সাথে লাইন মারার চেষ্টা করব। আরিয়া নাবিলের কথায় লজ্জা পেল। মনে হলো চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে। আয়স নাবিলের দিকে ভ্রু কুচকায়। আরে এভাবে তাকানোর কি আছে, আমি তো মজা করলাম, কারোর জিনিস আমি নিয়ে কি করব? হ্যাঁ? সামিরা হাসলো। আরিয়া সবার দিকে এক পলক তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু বোধগম্য হলো না কিছুই। আচ্ছা চল যাই। বেশ অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছিলাম, অনেকদিন পর এভাবে আড্ডা দিতে পেরে সত্যি আজ ভালো লাগছে। সবাই কত মিশুক, এই কথাটা ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি বেরিয়ে আসলো। এখন মূলত আমি ঘুমাবো, রাত 12টার উপরে বাজে। 2 দিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে না, কাল তো যেতেই হবে ভেবেই চোখের পাতা এক করলাম। সকালবেলা উঠলাম সামিরার ডাকাডাকিতে। আরে ভাই, এভাবে কেউ ডাকে নাকি? আমি চোখ না খুলে উঠে বসলাম। কি হয়েছে এভাবে ডাকছো যে? কিছু হয়েছে? কিছু হয়েছে আবার কি? জানিস না আজকে স্কুলে অনুষ্ঠান আছে? আমি চোখ কচলে সামিরার দিকে তাকালাম। চাচা বললো তুইও নাকি ওই স্কুলে পড়িস। আমিও তো সেম ক্লাসে তোর সাথে ওই স্কুলেই পড়ি। আমি হকচকিয়ে বলে উঠলাম, সত্যি বলছো? তাহলে ওই দিন কথা বললে না কেন? সামিরা কপালে এক হাত রেখে বলল, আমি কি তোকে চিনতাম নাকি? হ্যাঁ, আর তাছাড়া আমাদের কি দেখা হয়েছিল নাকি? ও তাই তো, কিন্তু আজ কিসের অনুষ্ঠান রে? আগে রেডি হ জলদি, যেতে যেতে বলবো তখন শুনিস। আমিও কথা না বাড়িয়ে চলে যাওয়ার জন্য উঠতে যাব, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। সামিরা আচমকে বলে উঠল, আরিয়া কি হলো তোর? বলে আমার হাত ধরলো। চোখ গেল হাতের কাটা জায়গাটাতে। ব্যান্ডেজ তো ছিল হাতে, তার ওপর দিয়ে রক্ত বের হচ্ছে। এটা কিভাবে সম্ভব? কাল তো বেটার ফিল করছিলাম, তাহলে কি হলো? সামিরা ভয়তে আমাকে বলতে লাগলো, আরিয়া, এই আরিয়া, তোর হাত থেকে এত রক্ত পড়ছে কেন? এতক্ষণ লক্ষ্য করিনি। হ্যাঁ সেটাই তো, ঘুম থেকে ব্যথা অনুভব করছিলাম কিন্তু বুঝিনি এমন হচ্ছে। তাছাড়া আমিও তো এতক্ষণ খেয়ালই করিনি বলে কান্না করতে লাগলাম। সামিরা খাট ছেড়ে দৌড়ে নিচে গিয়ে সবাইকে বলতে লাগলো, কাজের খালা। কি হয়েছে আপামনি? এমনে কেন চিল্লাচিল্লি করতেছেন? স্যার তো আজ সকাল সকাল চলে গেলেন অফিসে। সামিরা কিছু না বলে হাঁপাতে লাগলো। কি হয়েছেটা কি? এভাবে চেঁচাচ্ছিস কেন? সামিরা কাঁদো কাঁদো গলায় বলল, মা, আরিয়া, আরিয়া বলে হাঁপাতে লাগলো। রাবেয়া বেগম সামিরার আর কোনো কথা না শুনে দৌড়ে উপরে যান। তার পেছনে সবাই গেল উপরে আরিয়ার রুমে। গিয়েই দেখলো আরিয়ার হাত থেকে রক্ত গড়িয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। মনে হচ্ছে কয়েক ঘন্টা আগে থেকে রক্ত ঝরছে বিধায় এমন কিছু জায়গা শুকিয়ে কাট কাট হয়ে আছে বিছানাটা। আর আরিয়ার হাতের নিচে ভেজা রক্ত। রক্তাক্ত অবস্থায় এভাবে পড়ে আছে দেখে আয়স দৌড়ে এসে আরিয়াকে ধরল। এই আরিয়া, কি হয়েছে? তোমার কথা বলো, চোখ খুল আরিয়া। সামিরা অবাক প্রায়। এই তো দেখে গেল আরিয়া বসে আছে, কথা বলছে। এক্ষুনি দেখছে চোখ বন্ধ করে, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। হ্যাঁ,
ঘুমিয়ে আছে আরিয়া, কিন্তু সেটা কি আদৌ পৃথিবীর ঘুম নাকি অপর প্রান্তে যারা আছে তাদের মতো ঘুম? সবার চোখে জল গড়গড় করে পড়েই চলেছে। রাবেয়া বেগম তার হাজবেন্ড আজমল সাহেব নিজেকে শক্ত করে বলে উঠলেন, আয়ুষ, হচ্ছেটা কি এখানে? আগে চেক করো। ফার্স্ট জ্ঞান হারিয়েছি আমার মনে হচ্ছে। আয়ুষ মুহূর্তেই আজমল সাহেবের কথায় ধ্যান ভেঙে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ করছি আমি এক্ষুনি। আর এর কিছু হতে পারে না, ওর কিছুই হবে না। আল্লাহ আমার সাথে এমন অন্যায় করতেই পারে না। আমি জানি বলেই। আরিয়া হাত চেক করে বলে উঠল, বাবা ফার্স্ট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। আজমল সাহেবকে আয়ুষ বাবা বলেই সম্বোধন করে। আজমল বুঝতে পারলো এখনো সময় আছে, ভেবেই ফোনের স্ক্রিনে নাম্বার ডায়াল করলো। আরিয়া গোসল করছে আর গায়ের কাটা ছেঁড়া দাগগুলোর দিকে তাকাচ্ছে। সবগুলো দাগ ব্লেড দিয়ে আঁকা। হ্যাঁ, দাগগুলো সেদিনই দেখেছিল, কিন্তু কাউকে বলার সাহস পায়নি আরিয়া। দাগগুলোর ওপর আবার চিকিৎসা নামক হালকা মেডিসিন আর ওয়ান টাইম বসানো ছিল। এই 4টা বছর এভাবেই বাড়িতে কাটিয়ে দিয়েছে আরিয়া। রাগ করে বাড়িতেও আর যাওয়া হয়নি। তবে আরিয়ার মা বাবা আসতে চেয়েছিলেন। আরিয়া জোর গলায় বলেছিল যদি আসে তাহলে আরিয়া কোনো দিকে চলে যাবে, আর পাবে না তাকে। এই সব কিছুর দায় আরিয়া তার মা বাবাকে মনে করে। তবে আর এবছর পর সে আর পড়বে না বলে ঠিক করে নিয়েছে। এ বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে টিউশনি করবে, নয়তো অন্য কিছু করবে, তবুও এই বাড়িতে আর থাকবে না। কারণ আফরান ভাইয়া সেদিনই দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিল কোনো এক কারণে, তারপর আজও বাড়ি ফেরেনি। একটা দিনের জন্য কল দিয়ে দেখেনি, কিন্তু যদি আবারও ফিরে আসে সেই ভয়ে এখানে আর থাকবে না ভেবে ঠিক করেছে আরিয়া। সেদিনের আঘাতগুলো আফরান আরিয়াকে করেছিল, সেটা আর কেউ না জানলেও আরিয়া জানে। কারণ সামিরা যখন নিচে গিয়েছিল আফরান ঠিক সে সময় আরিয়ার কাছে গিয়ে কাটা হাত জোরে চেপে ধরে বলেছিল, তুই যত কষ্ট পাবে আমি ততই ভালো থাকবো। এগুলো তো কিছুই না, আরো ভয়ঙ্কর কিছু দেখবি। যতদিন থাকবি আমার জীবনে আমার কাছাকাছি, ঠিক ততদিন এমনভাবেই ব্যথা দিব। আর যদি আমায় বাধ্য করিস তো মেরেও ফেলতে পারি। এই বাড়ি থেকে চলে যা, ভালোই ভালোই বলছি। কথাগুলো বলে আফরান সবাই আসার আগেই আবার নিজের রুমে চলে যায়। আরিয়া বাথটাবে পানিতে ডুবে আছে, এখনই সুইসাইড করবে ভেবেছিল। কারণ যখন তার ওই দিনটার কথা মনে হয় আর নিজের গায়ের এই ব্লেডের দাগগুলো দেখে, প্রতিদিন গোসলে নিজের প্রতি নিজের ঘৃণায় সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু দম আটকে আসার আগ মুহূর্তেই মাথা তুলে ফেলে। না, তাকে বাঁচতে হবে, আরও কিছুদিন সহ্য করে নিক, পরে এই বাড়ি ছেড়ে সব আপন মানুষ ছেড়ে চলে যাবে সে। তারপর খাবার টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে, কারো কোনো শব্দ নেই। অবশ্য ব্যাপারটা নতুন নয়, সেদিনের পর থেকে আরিয়ার চঞ্চলতা কমে গেছে, এটা সবার চোখেই পড়ে। না হাসে আর না কাঁদে, আরিয়া একদম স্বাভাবিক। তবে ভেতরে আকাশ সমান অভিযোগ, সেটা দেখেই বোঝা যায় জাফর সাহেব সব কিছুর জন্য নিজেকেই দায়ী ভাবেন। মেয়েটাকে এখানে তিনি নিয়ে আসতেন, আর না এভাবে থাকতে হতো। কে আর না সেদিন আফরান তাকে আঘাত করত। কেউ না বুঝলো জাফর সাহেব এটা বুঝে গেছিলেন যে আরিয়াকে সেকেন্ড টাইম আফরানই হয়তো দ্বিতীয়বার আঘাত করেছিল, নয়তো শুষ্ক ভালো জায়গা থেকে নিজে নিজে তো রক্ত গড়াবে না, তাই না? সবার নীরবতা ভেঙে দিয়ে জাফর সাহেব বললেন,